আসসালামু আলাইকুম। তো দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি খাটে এটা আমরা সবাই জানি। কিন্তু যদি তিনটা বস্তু থাকে এবং তিনটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি খাটবে? অর্থাৎ আদি ভরবেগগুলোর সমষ্টি এবং শেষ ভরবেগগুলোর সমষ্টি কি সমান হবে? এর উত্তর আমি নিজেই দিয়ে দিচ্ছি যে হ্যাঁ, অবশ্যই সমান হবে। কিন্তু এখানে একটা কথা আছে। আগের যে ফর্মুলাটা অর্থাৎ ২ টা বস্তুর জন্য সেটা কিন্তু আমরা নিউটনের ৩য় সূত্র থেকে প্রমাণ করেছিলাম। কিন্তু এই সূত্রের যে প্রমাণ এটা কিন্তু এখান থেকে না বরং ভর কেন্দ্রের একটা কনসেপ্ট আছে সেখান থেকে প্রমাণ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সূত্রটা প্রমাণ করে দেখাবো। শুধু ৩ টা না ৪ টা হলেও একই হবে, ৫ টা হলেও একই হবে, ১০০ টা হলেও যা হবে ওটা আমরা ভর কেন্দ্রের কনসেপ্ট দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। তো আসি, চলুন শুরু করি। তো প্রথমে আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমার সেই সিস্টেমটা। আপাতত ৩ টা বস্তু নিয়েই কাজ করি। ৩ টা বস্তু বুঝলে আপনি বাকি যদি এর চেয়েও বেশি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই ৩ টা বস্তু নিয়ে একটা সিস্টেম এবং সেই সিস্টেমের ভরকেন্দ্র হচ্ছে এটা। ঠিক আছে? এটা হচ্ছে সেই ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। এখন ভরকেন্দ্র বলতে আমরা কি বুঝি? আমরা ধরে নেই যে এই ৩ টা বস্তু এখানে নেই। ধরুন বড়, বড় ম্যাথ করার সময় আমরা ধরে নেই যে ৩ টা বস্তু এখানে নেই। বরং ৩ টা বস্তু এই ভরকেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় আছে। অ্যান্ড এটাই হচ্ছে ভরকেন্দ্র। আমরা এটা ধরে নেই বড়, বড় ম্যাথ সলভ করার জন্য। তো ভরকেন্দ্রে সমগ্র ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে। ঠিক আছে? আমি একটা কাজ করি, এই বস্তুগুলোকে আবার আগের জায়গায় নিয়ে আসি। তো এটা হচ্ছে আমার সেই ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস এবং আপনারা সবাই জানেন যে সেন্টার অফ মাস এর পজিশন বের করার সূত্র হচ্ছে এটা। যদি আপনি এই সূত্রের সাথে পরিচিত না হন তাহলে আমি আপনাকে বলব আমার ভরকেন্দ্রের আদ্যপ্রান্ত সিরিজের একদম প্রথম ভিডিওটা দেখতে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন জাস্ট এই সূত্রটা একটু বলি যে সূত্রটা অ্যাকচুয়ালি মিনিং কি। খেয়াল করে দেখুন যে এটা হচ্ছে ভরকেন্দ্রের ভর, তাই না? আমরা তো ধরে নেই যে ভরকেন্দ্রে সমগ্র ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে। একটু আগে অ্যানিমেশনটাতে আপনারা দেখলেন। অ্যান্ড এক্স সেন্টার অফ মাস হচ্ছে ভরকেন্দ্রের অবস্থান। ধরে নিলাম কোনো একটা জায়গায় মূলবিন্দু আছে, ধরলাম এই যে এটা হচ্ছে মূলবিন্দু, যার কোঅর্ডিনেট হচ্ছে 0,0 এবং সেন্টার অফ মাস ধরলাম এক্স সেন্টার অফ মাস ডান দিকে আছে। তো এটা হচ্ছে সেন্টার অফ মাসের অবস্থান। x1 হচ্ছে যে প্রথম যে বস্তু আছে তার অবস্থান, x2 এবং x3 হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় বস্তুর অবস্থান। এখন আমরা যদি উভয় পাশকে ডিফারেন্সিয়েট করি টাইম দ্বারা তাহলে দেখি কি হয়। এখন আমরা যদি উভয় পাশকে ডিফারেন্সিয়েট করি আমরা সবাই জানি যে আমরা যদি অবস্থানকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বেগ পাই, তাই না? তো আমরা এই যে অবস্থানকে ডিফারেন্সিয়েট করলে আমরা সেন্টার অফ মাসের বেগ পেলাম। এটা হচ্ছে সেন্টার অফ মাসের বেগ। ঠিক একইভাবে V1, V2 এবং V3 হচ্ছে সেই ৩টি বস্তুর বেগ। এটা স্বাভাবিক, যদি ৩টা বস্তু মুভ করে তাহলে ভরকেন্দ্র মুভ করবে, তাই না? কারণ ভরকেন্দ্র তো একটা সিস্টেমের প্রায় মাঝামাঝি বা যেখানে ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে ওইখানেই থাকে, তাই না? এখন আমরা যদি আবার টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করি ডান পক্ষ এবং বাম পক্ষকে, তাহলে দেখুন বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাই। সেন্টার অফ মাসের ত্বরণ, এটা হচ্ছে প্রথম বস্তুর ত্বরণ, আর এই দুইটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় বস্তুর ত্বরণ। লাস্টের যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। তো খেয়াল করে দেখি যে এইটুকু হচ্ছে প্রথম বস্তুর উপরে ফোর্স, তাই না? নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, অর্থাৎ প্রথম বস্তুর উপরে ফোর্স হচ্ছে F1, এটুকু হচ্ছে দ্বিতীয় বস্তুর উপরে ফোর্স F2 এবং তৃতীয় বস্তুর উপরে ফোর্স হচ্ছে F3। এবং ফোর্স তো অবশ্যই ভেক্টর আছে, তাই না? তাই এই যোগটা কিন্তু স্কেলার যোগ হবে না, ভেক্টর যোগ হবে। যাকে ওটা বড় কথা না। খেয়াল করে দেখি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে সেন্টার অফ মাসের ভর, তাই না? আমরা তো জানি যে সেন্টার অফ মাসে সমগ্র ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে, এটাই আমরা ধরে নিই। এবং এর সেন্টার অফ মাস হচ্ছে সেন্টার অফ মাসের ত্বরণ। যদি ত্বরণ থাকে তাহলে সেন্টার অফ মাসের ত্বরণ। তাহলে সেন্টার অফ মাসের ভর গুণন সেন্টার অফ মাসের ত্বরণ। এটা কি হবে? সেন্টার অফ মাসের উপর প্রযুক্ত বল, তাই না? অর্থাৎ সেন্টার অফ মাস যদি কোনো ফোর্স ফিল করে থাকে বা এই সিস্টেমটা যদি কোনো ফোর্স ফিল করে থাকে তাহলে এই সূত্রটাই হচ্ছে এটা। এবং খেয়াল করে দেখুন যে এফ সেন্টার অফ মাস হচ্ছে এই ৩টা ফোর্সের যোগফল। একটু আগেই বললাম এই যোগফল কিন্তু স্কেলার যোগফল না, অবশ্যই ভেক্টর যোগফল হবে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখানে একটু মন দিয়ে শুনতে হবে যে এফ সেন্টার অফ মাস অ্যাকচুয়ালি কি। সেন্টার অফ মাস কি পুরো সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে না? আমরা তো ধরে নেই যে একটু আগের অ্যানিমেশনে দেখেছিলাম যে সমগ্র সিস্টেমের সমগ্র ভর সেই সেন্টার অফ মাসে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি না যে এফ সেন্টার অফ মাস হচ্ছে সিস্টেমের ওপর বাহ্যিক লব্ধি বল,
সিস্টেমের ওপর বাহ্যিক লব্ধি বল, তাই না? লব্ধি মানে কি? যে সবগুলো ফোর্সের যোগফল, এই দুটো ফোর্সকে যোগ করলেই তো আমরা লব্ধি পাই। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বাহ্যিক বল। খেয়াল করে দেখুন তো এই সিস্টেমের ওপর বাহিরে থেকে কি কোনো বল প্রয়োগ করা হচ্ছে? আমরা কি বাইরে থেকে এই সিস্টেমের উপরে কোনো বল প্রয়োগ করছি? না তো, এরা তো নিজেরাই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি খাচ্ছে নাকি? আমরা তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি না, এরা নিজেরাই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি খাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না যে সেন্টার অফ মাস বা সিস্টেমের ওপর যে বাহ্যিক বল সেটা হচ্ছে 0? তাই যদি হয় তাহলে কি ত্বরণও 0 হবে, কারণ F = ma, ত্বরণকে তো ফোর্সই সৃষ্টি করে, তাই না? তো ফোর্স যদি 0 হয়, ত্বরণও তো 0 হবে। আবার ত্বরণ যদি 0 হয়, আমরা কি বলতে পারি না যে বেগ অপরিবর্তিত থাকবে? কারণ ত্বরণ হচ্ছে বেগ চেঞ্জ ঘটায়। ত্বরণ যদি 0 হয়, তাহলে সেন্টার অফ মাসের যে আদিবেগ এবং সেন্টার অফ মাসের যে শেষ বেগ, ২টা সমান হবে, তাই না? যেহেতু ত্বরণ 0। এখন আমরা এখানে একটা কাজ করি, একটু পরে বলবো এই কাজটা আমরা কেন করেছি। আমরা উভয় পাশে সেন্টার অফ মাসের যে ভর আছে সেটা গুণ দিব। খেয়াল করে দেখুন তো, আমরা যদি সেন্টার অফ মাসের যে ভর সেটা গুণ দেই, তাহলে কি আমরা একটা ভরবেগ পাই না? অর্থাৎ বাম পাশে এটা হচ্ছে সেন্টার অফ মাসের সংঘর্ষের আগের ভরবেগ, এবং ডান পাশে এটা হচ্ছে সেন্টার অফ মাসের পরের ভরবেগ। যাই হোক, এটা আমরা কেন করলাম? কারণ খেয়াল করে দেখুন, এই যে এই সূত্রে বাম পাশে কিন্তু ভরবেগটা লেখা আছে। এই যে খেয়াল করে দেখুন, ভরবেগ, তাই না? তো আমরা এখন দ্বিতীয় সূত্রটা নিয়ে কাজ করব। চলুন দ্বিতীয় সূত্রটা নিয়ে একটু অ্যানালাইসিস করা যাক। তো সংঘর্ষের পরের ইকুয়েশন হচ্ছে এটা, যেহেতু শেষ বেগগুলো লেখা আছে। কিন্তু সংঘর্ষের আগের অবস্থায় এই ইকুয়েশনটা কিভাবে লিখব? জাস্ট শেষ বেগের জায়গায় এই যে আদি বেগ বসিয়ে দিব, তাহলেই কিন্তু আমরা এই ইকুয়েশনটা লিখতে পারবো, তাই না? সংঘর্ষের আগে। এখন একটু আগেই আমরা দেখেছি যে আদি অবস্থায় সেন্টার অফ মাসের ভরবেগ এবং শেষ অবস্থায় সেন্টার অফ মাসের ভরবেগ দুইটা সেম, তাই না? তাহলে কি আমরা বলতে পারি না যেহেতু দুইটা ইকুয়েশনের বাম পক্ষ সেম, তাহলে দুইটা ইকুয়েশনের ডান পক্ষ সেম হবে? অর্থাৎ আমরা বলতে পারি যে সংঘর্ষের আগে যে পুরো সিস্টেমের, অর্থাৎ সবগুলো বস্তুর ভরবেগের যোগফল যা হবে, ধাক্কা খাওয়ার পরেও তাদের ভরবেগের যোগফলটা সেম হবে। অর্থাৎ এটাই কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা না? এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ৩টা বস্তুর জন্য। যদি 4টা বস্তু হয় কোনো সমস্যা নাই। এখানে 4টা বস্তু থাকলে m4 × u4 লিখবেন। এখানে m4 × v4 লিখবেন। 5টা বস্তু থাকলে 100টা বস্তু থাকলে যতগুলো বস্তু লাগবে ততগুলো বস্তু আপনি এখানে ততগুলো ভরবেগ যোগ দিয়ে দিবেন। তো এইভাবে আজকের এই ভিডিওতে আমরা সেন্টার অফ মাসের কনসেপ্ট দিয়ে এই সূত্রটা আমরা প্রমাণ করলাম। ওকে, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।